প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব আহমেদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আমরা নিয়মিত আয়োজন করে থাকি আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন আইনি প্রয়োজন এবং ইমিগ্রেশন সংক্রান্ত এবং অন্যান্য যে কোনো আইনি প্রয়োজনকে সামনে রেখে কমিউনিটিতে যে বিষয়গুলো নিয়ে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন বিষয় জানতে চান তার আইনগত তাৎপর্য এবং আইনগত দিকগুলো আমরা এই অনুষ্ঠানে তুলে ধরি। আজকেও তার ব্যত্যয় হবে না। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট অ্যাটর্নি অ্যাট ল, মিস্টার এহসানুল হাবিব। মিস্টার হাবিব, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক ধন্যবাদ আসার জন্য এবং টাইম টিভি এবং এর দর্শকদের পক্ষ থেকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ আফতাব, আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে মিস্টার এহসানুল হাবিব সম্বন্ধে আমি দুটো লাইন আপনাদের বলতে চাই। মিস্টার এহসানুল হাবিব নিজের নামেই পরিচিত, আমার ওইভাবে বলার কিছু নেই। তারপরও আপনারা জানেন দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের কমিউনিটিতে উনি সফলতার সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। অ্যান্ড হি হ্যাজ বিন পোস্ট গ্রাজুয়েটেড ফ্রম পেইস ইউনিভার্সিটি ব্যাক ইন 2007, এবং তার আগে উনি নিউ ইয়র্ক বারে তারপরে উনি নিউ ইয়র্ক বারে অ্যাডমিশন নিয়েছেন এবং উনি যে বিষয়গুলো নিয়ে সফলতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে প্র্যাকটিস করে আসছেন তার কিছু কিছু হচ্ছে ব্যাংক্রাপসি, ফোরক্লোজার, টেন্যান্ট অ্যান্ড ল্যান্ডলর্ড এগ্রিমেন্ট অর এই জাতীয় যে কোনো বিষয়, অ্যান্ড রিয়েল এস্টেট ক্লোজিং। তো আজকেও আমরা চেষ্টা করব মিস্টার হাবিব দর্শকের উদ্দেশ্যে তাদের ফোরক্লোজার এবং এই বিষয়গুলো নিয়ে যে সমস্যাগুলো থাকে তা এক এক করে তুলে আনতে। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা আমাদের টেলিভিশন মনিটরের স্ক্রলে যে ফোন নাম্বারটি দেখতে পাবেন বা পাচ্ছেন সেই নম্বরে ফোন করে আপনাদের এই সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমাদের প্যানেলের উদ্দেশ্যে করতে পারেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আপনাকে আইনি সহায়তা দিতে পারবো। আর এর বাইরেও যদি আপনারা অন্য কিছু জানতে চান সেটিও আপনারা ফোনে জানাতে পারেন। আমাদের পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আমরা সেই বিষয়গুলো নিয়ে যখন আমাদের আয়োজন চালিয়ে যাব তখন সেগুলোর উপর আলোকপাত করব আশা করছি। মিস্টার হাবিব, জি। ফোরক্লোজার নিয়ে আলোচনা শুরুতে এক লাইনে যদি আমাদেরকে বলতে চান যে মর্গেজ অ্যান্ড দেন ফোরক্লোজার আসলে খুব ভয়ের ব্যাপার, কিন্তু আসলে কি এতটা ভীতিকর কি না, কিভাবে সচেতন থাকলে এই ভয় থেকে এড়িয়ে যেতে পারেন একজন সাধারণ মানুষ? আম, অবশ্যই কিছুটা সমস্যা তৈরি করতে পারে যদি আপনি কোনো কারণে আপনার মর্টগেজ পেমেন্ট না দিতে পারেন নিয়মিতভাবে। সাধারণত যেটা হয়, মর্টগেজ কোম্পানি আপনাকে হয়তো কিছু ধরনের সুযোগ সুবিধা দিতে চাইবে। তারা হয়তো বলবে যে আপনি মর্টগেজটাকে আমরা এক ধরনের ফরবিয়ারেন্স এগ্রিমেন্টের মধ্যে নিতে পারি, যার মাধ্যমে আপনি যদি 2 মাস বা 3 মাস পিছনে পড়ে যান তাহলে তারা হয়তো বা চেষ্টা করবে আপনাকে এই পিছনে পড়ে যাওয়া যে অ্যামাউন্টটা আছে, যে অঙ্কটা আছে, সেটাকে হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ মাসের উপরে ছড়িয়ে দেওয়ার বা স্প্রেড ওভার করে দিতে চেষ্টা করবে। তখন আপনাকে আপনার নিয়মিত যে মর্টগেজ পেমেন্ট আছে এবং ওই স্প্রেড ওভার বা ক্যাচ আপ পেমেন্ট বলি আমরা এটাকে অনেক সময়, সেই পেমেন্টটা একটু একটু করে দিতে হবে। এটা 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 একটা পথ হচ্ছে এই জিনিসটার সমাধান করবার। মানে কি পরিস্থিতিতে ফোরক্লোজার থেকে আমি বিরত রাখতে পারি নিজেকে? সাধারণত 2009 সাল, আমি 1900 বলতে গেছিলাম, 2009 সালে প্রেসিডেন্ট ওবামা একটা প্রোগ্রাম তৈরি করেছেন, এটার নাম হচ্ছে হ্যাম্প বলে এটাকে, হোম অ্যাফোর্ডেবল মডিফিকেশন প্ল্যান, যার আওতায় কেউ যদি পিছনে পড়ে যায় তাহলে তারা তাদের মর্টগেজটাকে মডিফিকেশন করতে পারে। খুব সিম্পল ভাষায় বলতে গেলে বলতে হয় যে আপনি যে পিছনে পড়ে গেছিলেন 6 মাস বা 8 মাস বা 10 মাস বা 12 মাস যাই হোক না কেন, তারা আপনার এই পেমেন্টটাকে রিঅর্গানাইজ করে দেবে এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মর্টগেজ কোম্পানি এই প্রোগ্রামটাতে, যারা হ্যাম্প প্রোগ্রামটাতে অংশগ্রহণ করে, তাদের মর্টগেজ এর যে ইন্টারেস্ট রেট আছে এটাকে কমিয়ে 2% করে দেবে এবং এই 2% করে দেওয়া এবং আরও কিছু সুযোগ সুবিধা তারা আপনাকে দেবে। তারা হয়তো আপনার মর্টগেজ পেমেন্ট সিগনিফিকেন্টলি কমিয়েও দিতে পারে বিবিধ উপায়ে। তারা প্রিন্সিপাল কিছুটা কমিয়ে দিতে পারে এবং তারা অনেক সময় আপনার যদি প্রিন্সিপালকে 2 ভাগ করে ফেলতে পারে, বলতে পারে একটা ভাগ তুমি দেবে 20 বছর ধরে, 22 বছর ধরে, আর একটা ভাগ আমরা নেব যখন নাকি লোনটা ম্যাচিউর হয়ে যাবে 20 বছর বা 30 বছর পরে। এইভাবে অনেকেই এখানে আমি একটু জানতে চাইবো যে শিওর। ফোরক্লোজারের এই ব্যাপারটাতে সাধারণত আমরা দেখি যে জুডিশিয়াল এবং নন জুডিশিয়াল দুটো ধরন, জি, পার্থক্যটা আসলে কি? নিউ ইয়র্ক হচ্ছে জুডিশিয়াল ফোরক্লোজার। নিউ ইয়র্কে কখনোই কোনো নন জুডিশিয়াল ফোরক্লোজার হয় না। নিউ ইয়র্ককে বলা হয় যখন একজন একটা বাড়ি কেনেন তখন তারা দুটো ডকুমেন্ট সাধারণত ব্যাংকের সঙ্গে সিগনেচার করে কি থাকেন। কি? একটা নাম হচ্ছে আপনার মর্টগেজ আর একটা হচ্ছে নোট। তো মানে সিকিউরিটি ইনস্ট্রুমেন্টে দুটোই ব্যবহার এই হয়। দুটোই ব্যবহার হয়।
এখন যখন কোনো একটা ব্যাংক ফোরক্লোজার করতে চায় তখন তাকে মূলত এই মর্টগেজ ডকুমেন্টে যেভাবে লেখা থাকে ঠিক সেইভাবে তাদেরকে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে যে ফোরক্লোজারটা সম্পূর্ণ করতে হয়। এই জন্য মানে এটাকে আমরা বলি নিউ ইয়র্ক হচ্ছে So জুডিশিয়াল। which one is actually non-judicial foreclosure? নন জুডিশিয়াল ফোরক্লোজার নিউ ইয়র্কে নেই, এটা আছে অন্যান্য কিছু কিছু স্টেটে, যেমন এটা আছে আটলান্টাতে, এটা আছে ভার্জিনিয়াতে। এটা কি? কারণ আমাদের তো দর্শক সব জায়গায় রয়েছেন। এটা আচ্ছা, আসলে কি যদি এটা হচ্ছে অনেকটা যখন আমরা মর্টগেজটা এবং ডিডটা বা দলিলটা সই করি ব্যাংকের সাথে, তখন এই মর্টগেজটা একজন ট্রাস্টিকে দেওয়া হয়। হুম। এই ট্রাস্টি এই মর্টগেজটাকে ধরে রাখে এবং কখনো যদি কেউ পিছনে পড়ে যায় তখন এই ট্রাস্টি খুব নমিনাল একটা পদ্ধতি অবলম্বন করে একটা মামলা ফাইল করে কোর্টে হুম। সরাসরি সে তারপরে একটা ডেট ফিক্স করতে পারে, ফিক্স করে আপনার বাড়িটা কোর্টে নিয়ে গিয়ে এটা বলে অকশন করে দেওয়া, Fine. কোর্টের হাউসে সেল করতে পারে। তো এটা 4-5 মাসের নিউ মধ্যে ইয়র্কের হয়ে জন্য যেতে আপনি পারে। দুটো ইনস্ট্রুমেন্টের কথা বলছিলেন। একটি ছিল ডিড এবং আরেকটি ছিল নোট। এই নোটটা মর্টগেজ এবং নোট, নোট সরি। তো এই নোটটা কি প্রমিসরি নোট যেটাকে আমরা বলি? আমরা বলি প্রমিসরি নোট, রাইট। এটা আসলে কি? এই প্রমিসরি নোটটা হচ্ছে এক ধরনের কন্ট্রাক্ট, যেই কন্ট্রাক্টের আন্ডারে একজন বড়োয়ার বাধ্য থাকে এই টাকাটা শোধ করবার জন্য ব্যাংকে। ওখানে ইন্টারেস্ট রেট কত এটা লেখা থাকে, হুম। কতদিন ধরে আপনাকে টাকাটা শোধ করতে হবে এটা লেখা থাকে, এবং এটা ফিক্সড রেট নোট কিনা এটা লেখা থাকবে। বেলুন পেমেন্ট? এটা বেলুন পেমেন্ট থাকলে ওটা নোটের ভিতরে লেখা থাকবে। অনেক লোনে থাকে, এটা লোনের চরিত্রের উপরে নির্ভর করে। এটা নোট মানেই বেলুন পেমেন্ট থাকবে না। রাইট। যদি বেলুন পেমেন্ট ওখানে থেকে থাকে তবে থাকবে। জি, আদারওয়াইজ ওখানে কখনোই থাকবে না যে এটা আর বেলুন আরেকটা শব্দ এখানে আমাদের বারবার আসে যে অ্যামোর্টাইজেশন। রাইট। আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করেন। অ্যামোর্টাইজেশন হচ্ছে যে আপনি যে পরিমাণ টাকা ব্যাংকের থেকে ধার নিলেন এই টাকাটা আপনি শোধ করবেন কি পদ্ধতিতে। পদ্ধতি বলতে যেটা আমরা বুঝতে পারি, আপনার এই টাকার ভিতরে মান্থলি যে মর্টগেজ পেমেন্ট আপনি দেবেন তার ভেতরে 3টে অংশ আছে। একটা হচ্ছে আপনি যে লোন নিয়েছেন সেটার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট, এবং আপনি যে হোম ওনার্স ইন্স্যুরেন্স যেটা মর্টগেজ কোম্পানি সাধারণত দিয়ে থাকে সেটার একটা অ্যামাউন্ট আছে, এবং আপনার রিয়েল এস্টেট ট্যাক্স যেটা নিউ ইয়র্কে আছে সেই রিয়েল এস্টেট ট্যাক্সের একটা অংশ থাকে। এই 3টা কম্বাইন করে আপনার মান্থলি মর্টগেজ পেমেন্ট হচ্ছে, এবং এই মান্থলি মর্টগেজ পেমেন্টটা প্রত্যেক মাসে কতটুকু টাকা প্রিন্সিপালে যাবে, কতটুকু টাকা ইন্টারেস্টে যাবে, এবং কতটুকু টাকা হোম ওনার্স ইন্স্যুরেন্স এবং আপনার রিয়েল এস্টেট ট্যাক্সে যাবে, এই একটা স্কেজুয়ালের মতো, যে শুরু থেকে আপনার লোন শেষ হচ্ছে আমি ধরে নিলাম 15 বছরে, তাহলে 15 বছর পরে আপনার পেমেন্টটা কী রকম হবে দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত, এইটা যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় আসলে অ্যামোর্টাইজেশন। এটা আজকাল স্কেজুয়াল হিসেবে দেয়া হয় প্রত্যেক বড়োয়ারকে, সবাই দেখতে পারে এখন, আগে এটা দেখতে পারতো না। থ্যাংক ইউ। আমি চাইবো দর্শকের উদ্দেশ্যে আমাদের এই গ্লসারিগুলো আরো বেশি, টার্মিনোলজিগুলো আরো বেশি পরিচিত করে তুলতে। সেজন্যই আপনার উদ্দেশ্যে আমার পরের প্রশ্নটি হচ্ছে রাইট অফ রিডেম্পশনটা কি এবং প্রযোজ্য কিনা? রাইট অফ রিডেম্পশন আসলে বাড়ি যখন নাকি সত্যিকার অর্থে ব্যাংকের সকল রকমের প্রক্রিয়া শেষ করবার পরে জুডিশিয়াল যত প্রক্রিয়া আছে শেষ হয়ে যাওয়ার পরে অকশন হয়ে গেছে, বাড়ি নিলাম হয়ে গেছে, এখন আর বাড়িটা নাই, তখন একজন বড়োয়ারের অধিকার থাকে এই বাড়িটাকে আবার ফেরত পাওয়ার। নিউ ইয়র্কের রাইট অফ রিডেম্পশন ভীষণ মাত্রায় লিমিটেড। আচ্ছা। কেস ল যা আছে তারা এটা ঠিক রিকগনাইজ করে না। খুব আমি বলবো খুবই নগণ্য দু একটা ক্ষেত্রে হয়তো বা এটা হতে পারে, কিন্তু প্রক্রিয়াটা অনেক জটিল। এই ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে যদি বলেন যে বিশেষ করে আমাদের কমিউনিটিতে ফোরক্লোজারের ঠিক আগ মুহূর্তে বা পরবর্তীতে আমাদের কমিউনিটির লোকেরা তাদের অসচেতনতার জন্য কি ধরনের সমস্যায় পড়েন বা ওকে, কি ধরনের প্রিকশনারি মেজারমেন্ট তাদের নেওয়া উচিত? যখনই আমাদের দেশের আসলে ইমিগ্র্যান্ট কমিউনিটি আপনারা জানেন অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ সময় যারা বাড়িঘর কেনেন তারা তাদের রিয়েল এস্টেট এজেন্টদের উপরে অনেকটাই নির্ভরশীল থাকেন। অতএব প্রথমেই তখনই যারা সমস্যায় পড়েন, মানে আমি বলবো যে লয়ার ঠিক করা থেকে শুরু করে কোত্থেকে তারা লোন নেবে সব কিছু রিয়েল এস্টেট এজেন্ট ঠিক করে দেয় তাদেরকে। তো ওনারা যখন ফোরক্লোজারের কোনো চিঠি পান ওনারা নিয়ে যান একজন রিয়েল এস্টেট এজেন্টের কাছে, ভাই আমি এটা কি পেলাম? ওনারা বলেন যে এক কাজ করতে পারেন,
আমরা এটা মডিফিকেশন করতে পারি, তখন তারা তাদের মনোনীত একটা মডিফিকেশন কোম্পানির কাছে এটাকে নিয়ে অর্থাৎ যায়। আইনজীবীর কাছে তারা আসছেন অনেক পরে, অনেক পরে, যতক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যায়। অনেক দেরি হয়ে তো যায়। এক্ষেত্রে আপনি আমাদেরকে একটু বলেন যে লিমিটেশন, টাইম লিমিটেশন বা তামাদিগুলো কি? একটা হচ্ছে যে সবচাইতে বড় ব্যাপার, যখন কেউ একজন সামন্স অ্যান্ড কমপ্লেইন্ট যেটাকে বলি হুম, আমরা, মামলা শুরু করবার পরে তাদের উপরে আমাদের যারা হোম ওনার তাদের উপরে যে কাগজটাকে ওরা দিয়ে যায়, সেই কাগজটা সার্ভ হওয়ার পরে আপনার সময় হচ্ছে 20 দিন উত্তর দিবার। হুম, এখন কেউ যদি বলে আমি পাইনি, আমার ভাড়াটিয়াকে দিয়ে গেছে, বা আমার বাসায় আসেনি, তাহলে পরে এই সময়টা কিছুটা এক্সটেন্ড হতে পারে। তারপরেও আমি মনে করি যে যদি কেউ পেয়ে থাকে, তার আইন আইনে লেখা সময় হচ্ছে 20 এই দিন। 20 দিনের মধ্যে তাকে কি করতে হবে? স্টেপটা 20 কি? দিনের ভিতরে তাকে এই সামন্স এবং কমপ্লেইন্টের একটা উত্তর দিতে হবে। ওকে। এই অ্যান্সারটা যদি সে দিতে পারে, তাহলে তার, এটাকে আমরা বলি, তুমি, তোমার ভয়েসটা হার্ড হবে, হুম। তোমার কথা কেউ শুনবে। এর পরবর্তীতে যাই হবে না কেন, পরের আ স্টেপটা কি আসলে? তারপরের স্টেপটা হচ্ছে আপনার মাস 6-এর ভিতরে আরেকটা চিঠি কোর্ট থেকে আসবে হুম, যে তোমার বাসা ফোরক্লোজারে গেছে, হুম, এখন তোমাকে কোর্টে আসতে বলছি আমরা, তোমার বাসাটা আমরা মডিফিকেশন করবার চেষ্টা করব। তখন কোর্ট অ্যাপয়েন্টেড একজন রেফারি আছেন, যিনি দুজনের মাঝখানে একটা মধ্যস্থতা করবার চেষ্টা করবে। সেই রেফারি একজন হোম ওনারের মর্টগেজ পেমেন্ট, তার ইনকাম, এগুলো দেখবে এবং ব্যাংকের সাথে নেগোশিয়েট করবার চেষ্টা করবে। এই আরবিট্রেটরের ক্ষেত্রে কি কোনো পেমেন্ট জড়িত? কোনো পেমেন্ট লাগবে না, এগুলো কোর্ট থেকে পয়েন্ট করা সব কিছু। হুম, এবং এই প্রক্রিয়াটা চলতে পারে অনেক দিন ধরে, এবং এই প্রক্রিয়া চলবার সময় আপনার মডিফিকেশন যদি হয়ে যায়, তাহলে পরে আপনার আর কোনো সমস্যা নাই অ্যাজ সাচ। আর যদি এটা না হয়, তাহলে এটা পরবর্তী যে পদক্ষেপগুলো ব্যাংক নেয়, হুম, অর্ডার অফ রেফারেন্স বলে একটা জিনিস হয়, তারপরে জাজমেন্ট অফ ফোরক্লোজার বলে একটা জিনিস হয়, এগুলো হতে অ্যাপ্রক্সিমেটলি 1 বছর লাগে, হুম, কোনো কোনো তারপর? সময় 18 মাসের মতো সময় লাগতে পারে। কিন্তু শুরুতেই যদি নিজের কণ্ঠটাকে বেসিক্যালি সোচ্চার করা যায় যে আমি আছি, আমি এখানে অ্যাপিয়ার করতে চাই, আমি আমার কথাটাকে শোনাতে চাই, তাহলে সুবিধা হবে রাইট। তাহলে আপনি যে homeowner দের চিঠিগুলোর জন্য। কথা বলছেন, এর মধ্যে কোনটা পাওয়ার পরে আই ক্যান সে দ্যাট ফোরক্লোজার হ্যাজ কমেন্সেস, মানে শুরুটা হয় সামন্স কখন? এবং কমপ্লেইন্ট, সামন্স এবং কমপ্লেইন্ট। আর আরেকটা চিঠি আসে, এটা ঠিক ফোরক্লোজারের অংশ না, এটাকে আমরা বলি নোটিস অফ ডিফল্ট। এই নোটিস অফ ডিফল্টটা আসবে সাধারণত কখনো 90 ডেজ, কখনো 30 ডেজ আগে এই চিঠিটা আসে হোম ওনারের কাছে। তাহলে সামন্স এন্ড কমপ্লেইন্স এর পরেই কি মডিফিকেশনটা তো জরুরি না? যেটা আপনি বললেন আমাদের কমিউনিটির একটি বড় ভুল, রিয়েল এস্টেটের কাছে যায়, সরি, এই যে একজন মর্টগেজ এজেন্টের কাছে যায়। আপনি পিছনে পড়ে গেলেই মর্টগেজ পেমেন্টে মডিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা। যখন সামন্স অ্যান্ড কমপ্লেন্ট এসে যাচ্ছে আপনার হাতে, তার মানে আপনার ফোরক্লোজার শুরু হয়ে গেছে, এখন আর বসে থাকবার কোনো উপায় নেই। এখন আপনাকে সত্যিকার অর্থে কিছু একটা করতে হবে এই বাড়িটা রাখবার জন্য। আচ্ছা, আর যদি আমার একটি পেমেন্ট বা একাধিক পেমেন্ট মিস হয়, তারপরে আমি চিঠি পাই, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? কারো একজনের একটি পেমেন্ট মিস হলো, কারো একজনের একাধিক পেমেন্ট মিস হলো। তাদের উভয়ের ক্ষেত্রে কনসিকুয়েন্স কি সেম? একটি পেমেন্ট মিস হলে তো খুব একটা অসুবিধা নেই। কারো পেমেন্ট যদি $3000 হয় এবং হোম ওনার যদি মনে করেন যে আমি $3000 দিয়ে দিতে পারবো একবারে, তাহলে তার ওনার বাড়ি ফোরক্লোজারে যাচ্ছে না। আর যদি 10টা পেমেন্ট মিস হয়, তার মানে $3000 পেমেন্ট হলে প্রায় $30,000 কাছে চলে যাচ্ছে। একটা মানুষ তো আশা করি, আমি মানে মনে করি রাইট। $30,000 একবারে দিতে পারবে না। তাকে রিইনস্টেটমেন্ট করতে হলে পুরো টাকাটাই একবারে দিতে হবে, যেটা হয়তো বা অনেকেই পারবে। আর যে চিঠিগুলোর প্রসঙ্গে বলছি আমরা, ব্রিচ লেটার, এটা কি এবং কখন এটা আসে? নোটিস অফ ডিফল্ট বলে এটাকে। নোটিস অফ ডিফল্টটা সাধারণত আসে 90 দিন ধরে যদি আপনি পেমেন্ট না দেন। আহ, এটা পাওয়া মাত্রই আমার কি করা উচিত? এটা পাওয়া মাত্রই আসলে খুব সাবধানে চলা উচিত। তার উচিত হচ্ছে মর্টগেজ পেমেন্টের জন্য মডিফিকেশনের জন্য চেষ্টা করা তখন থেকেই, যে আমি অ্যাপ্লাই করতে পারি কিনা মডিফিকেশনের জন্য, এবং ব্যাংকের সাথে যোগাযোগ করা উচিত। ব্যাংক তখন হয়তো বলবে যে তোমার যে ফাইন্যান্সিয়াল প্যাকেজ আছে, যে তোমার ইনকাম কি আছে, ব্যাংক স্টেটমেন্ট কি আছে, সব কিছু আমাদেরকে পাঠাও, আমরা দেখব তোমার সমস্যাটা কি, কেন পেমেন্ট দিতে পারছো না। সেটাও ব্যাংক যখন বুঝতে পারবে, তারা হয়তো তখন তাদেরকে একটা মডিফিকেশন সাথে সাথেই দিয়ে দেবে। হুম, হুম, কিন্তু কোনো কারণে যদি ব্যাংক এটা না দেয়, হুম। তখনই তারা আসলে তাদের লয়ারের কাছে, ব্যাংকের লয়ারের কাছে তারা এটা রেফার করে, এবং তখন আপনার ফোরক্লোজার শুরু হয়ে যেতে পারে। ডেফিসিয়েন্সি জাজমেন্টটা কি? অনেকের ক্ষেত্রে দেখি যে নিউ ইয়র্কের এটা প্রযোজ্য কিনা, বা এটাই আমাদের অনেকের জানা নাই আর কি। ডেফিসিয়েন্সি জাজমেন্ট হচ্ছে, নিউ ইয়র্কে ডেফিসিয়েন্সি জাজমেন্ট আছে, কিন্তু নিয়মটা হচ্ছে এরকম,
আপনার বাড়ির দাম হচ্ছে ধরে নিলাম আমি $1,00,000, রাইট। ব্যাংক যখন নিলাম করলো তখন আপনার বাড়িটা বিক্রি হলো $80,000-এ। এই যে পার্থক্য রয়ে গেল আপনার ব্যাংক লোন এবং বাড়ি অরিজিনালি বিক্রির এই $20,000-এর, এইটার জন্য ব্যাংক আপনার বিরুদ্ধে ডেফিসিয়েন্সি জাজমেন্ট নিতে পারে। ফোরক্লোজার সম্পন্ন হওয়ার 90 দিনের ভিতরে নিউ ইয়র্কে সাধারণত ডেফিসিয়েন্সি জাজমেন্টটা নিতে হয়। যদি ব্যাংক না নেয় তাহলে পরে তারা তাদের রাইটটাকে বেসিক্যালি ওয়েভ করে বা ত্যাগ করে। নিউ ইয়র্কে খুব কম ক্ষেত্রেই এটা ঘটে, ভীষণ কম ক্ষেত্রে এটা হয়, আমি খুব একটা দেখিনি আসলে। এটার প্র্যাকটিসটা আমাদের ওভাবে নেই। নিউ ইয়র্কে খুব একটা হয় না, সাধারণত তারা এটা ফোরগোই করে মানে আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে আমি খুব একটা রাইট। দেখিনি, একটা দুটো ক্ষেত্রে হয়তো আমরা দেখেছি। আলোচনার যে জায়গাটাতে ছিলাম, যেখান থেকে আমরা একেবারে ইন ডেপথ আলোচনায় চলে গিয়েছিলাম, ইন পার্টিকুলার যে আপনি বলছিলেন আপনার অভিজ্ঞতা থেকে আমাদের কমিউনিটিতে সাধারণত আমরা কি ভুলগুলো করি, তার একটি আপনি বলছিলেন যে আমরা চিঠি পাওয়া মাত্রই চলে যাই একজন মর্গেজ এজেন্টের কাছে, এবং এটি ছাড়া আরো কি কি ধরনের সচেতনতার অভাব আপনি বিশেষ করে লক্ষ্য করেন? ফোরক্লোজারের ক্ষেত্রে আর একটা সমস্যা আমরা দেখি মোস্ট অফ দ্য টাইম, যখন আমরা মডিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে চাই অনেকেরই দেখি ইনকাম থাকে না। আম, অনেকেই আছেন যারা সেলফ এমপ্লয়েড, অনেকেই হয়তো ইনকাম দেখান না পুরোটা। ওকে। তখন মর্টগেজ মডিফিকেশন করতে গেলে সমস্যা হয়ে যায় আমাদের জন্য, কারণ ইনকাম না থাকলে তখন তাদের কোয়ালিফিকেশনও থাকে না। তো আহ, যখনই কেউ মডিফিকেশন করতে চাইবে তার একটা ইনকাম থাকবার প্রয়োজন আছে। ডকুমেন্টটা মেনটেন করা খুব দরকার। অর্থাৎ আপনি ডকুমেন্টেশনের ল্যাকিংস বা ঘাটতি আমাদের ভিতরে এটা লক্ষ্য এটা- করেন? এটা একটু সমস্যা হয়, ইনকামটা নিয়েই সবচাইতে বেশি আমরা সমস্যায় পড়ি। আম, এবং আম, যদি কেউ সামন্স অ্যান্ড কমপ্লেইন্ট পান, আমি মনে করি যে সঙ্গে সঙ্গেই মানে কোনো একজন উকিলের সাথে কথা বলা উচিত। রাইট। কারণ তার বুঝবার প্রয়োজন আছে যে তার কি ধরনের অধিকার আছে, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে 2005 সাল থেকে আমি বলবো 7 সাল পর্যন্ত বা তার আগে, 2005 সালের আগেও হতে পারে, অনেক মর্টগেজ তৈরি হয়েছে যেগুলো নাকি ফলস ডকুমেন্টের উপরে তৈরি হয়েছে। Right, এই বিষয়টা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব Sure. আমাদের একটি ছোট্ট বিরতির পর। ওকে, প্রিয় দর্শক, আমরা ল অ্যান্ড ইমিগ্রেশন নামে আপনাদের উদ্দেশ্যে আইনগত সহায়তা দেওয়ার জন্য ফোরক্লোজার এবং অন্যান্য বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম করছি। আপনারা আমাদের অনুষ্ঠানে ফোন করে আপনাদের যেটি আপনারা জানতে চান এই বিষয়ে সে প্রশ্নটি করতে পারেন। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে থাকুন। পারচেস্টার ফ্যামিলি ফার্মেসিতে আসুন। আমরা মেডিকেড, মেডিকেয়ার, পার্টি ডি, থার্ড পার্টি ইন্স্যুরেন্স সহ অধিকাংশ ইউনিয়ন প্লাস ও ওয়ার্কার কম্পেনসেশন গ্রহণ করে থাকি। প্রতিদিন সর্বোচ্চ কম মূল্যের নিশ্চয়তা, সিনিয়র সিটিজেনদের জন্য 10% মূল্য কম। পারচেস্টার ফ্যামিলি ফার্মেসি, 1445 ইউনিয়ন পোর্ট রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10462, ফোন 347-851-2688। পারচেস্টার ফ্যামিলি ফার্মেসি, আপনার ফার্মেসি। I'm Bruce Fisher. No one chooses to be injured in an accident, but if you have been, make sure you choose the right attorney. My office is experienced at getting multi-million-dollar verdicts and settlements for accident victims. The consultation is free, so call today. Construction accidents, auto accidents, accident at home, trip and fall, medical malpractice. যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ পেতে আজই যোগাযোগ করুন। যে কোনো দুর্ঘটনায় গত 15 বছর যাবৎ অ্যাটর্নি ব্রুস ফিশার বাংলাদেশি কমিউনিটির জন্য সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ল অফিস অফ এইচ ব্রুস ফিশার পিসি, ফোন 212-957-3634। প্রিয় দর্শক, বিরতির পর আমাদের ল অ্যান্ড ইমিগ্রেশন নামে অনুষ্ঠানে ফিরে এলাম। আজকে আমরা আলোচনা করছি মূলত ফোরক্লোজার এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যা সংক্রান্ত বিভিন্ন নিউ ইয়র্ক স্টেটের ল, যেমন ব্যাংক্রাপসি, রিয়েল এস্টেট ক্লোজিং ইত্যাদি। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাটর্নি এহসানুল হাবিব। মিস্টার হাবিব, আপনাকে আরও একবার স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ। মিস্টার হাবিব, আমরা এই পর্যায়ে যদি একটু আমাদের বাড়ি ভাড়া এবং মানে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা সংক্রান্ত বিষয়গুলোর দিকে যাই। অনেকেই আমরা বলি যে আমার বাড়িওয়ালা একত্রে অনেকগুলো টাকা বাড়ি ভাড়া বাড়িয়েছে, ল্যান্ডলর্ড। এই ক্ষেত্রে টেনেন্ট এটা আসলে কিভাবে নিবে বা কি করণীয়? নিউ ইয়র্ক সিটিতে অনেক ধরনের
বাড়ি আছে, যেমন আমি মনে করি যেমন আছে কেউ কেউ বলে ওয়ান ফ্যামিলি বাড়ি, তার মানে এই বাড়িটাতে একটা ফ্যামিলি থাকতে পারে, টু ফ্যামিলি বাড়ি বা থ্রি ফ্যামিলি বাড়ি বা সিক্স ফ্যামিলি বাড়ি। তো একটা সময়ের আগে, সালটা 1972 আগে যে বাড়িগুলো হয়েছে, অনেকগুলো এরকম বাড়িকে বলা হয় রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্ট। এই রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টে যারা থাকবেন, ওনাদের একটা অধিকার আছে এই ভাড়ার বাড়াবার ব্যাপারে কথা বলবার জন্য। এই রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টে যদি কেউ থাকেন, তাহলে পরে বাড়িওয়ালা চাইলেই ভাড়া অনেকটা বাড়াতে পারেন না। আচ্ছা, এটার একটা নিয়ম আছে, এবং এই ভাড়াটাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেক বছর, এবং সেই রেজিস্ট্রেশন যে করা হবে সেই পরিমাণ ভাড়াই বাড়ানো হবে। এটা তো রেন্ট স্টেবিলাইজড বাড়িগুলোর ক্ষেত্রেই, অন্যগুলোর জন্য এছাড়া আছে রেন্ট কন্ট্রোলড, অনেকটা একই রকমের আইন আছে রেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে, রেন্ট স্ট্যাবিলাইজেশনের মতো। প্রাইভেট বাড়ির ক্ষেত্রে অ্যাজ সাচ তেমন কোনো আইন নেই, যেগুলো ওয়ান ফ্যামিলি বা টু ফ্যামিলি। সিক্স ফ্যামিলি বা তার উপরে হলে তখন থেকেই এই রেন্ট স্ট্যাবিলাইজেশনের ব্যাপারটা আসবে। এইসব রেন্ট স্ট্যাবিলাইজড বাড়ি থেকে কাউকে বের করা যায় না। যিনি নাকি ভাড়া নিয়েছিলেন প্রথম থেকে, উনি এখানে সারা জীবন থাকতে পারেন, ওনার ছেলেমেয়েরা উত্তরাধিকার সূত্রে থাকতে পারেন যদি আমরা এই বিষয়ে দর্শকের একটি ফোন পেয়েছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যিনি যুক্ত হয়েছেন, আপনার নাম বলে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটি করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার কথা শুনতে পাচ্ছি। কে বলছেন? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, আমি ফেজল মিয়া থেকে বলতেছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আপনার প্রশ্নটি করুন। আপনাকে ধন্যবাদ। আমার কোয়েশ্চেন হচ্ছে কি, আমি বাড়ি নিয়েছি লাস্ট ইয়ারে, বাট আমার বাড়ির মর্টগেজ বাট ইন্টারেস্ট রেট হচ্ছে 3.62। ওকে, বাট আমার প্রশ্ন হচ্ছে কি, এইটা কি এই 3.62টা কি ইন্টারেস্টটা কমানোর কোনো কি সিস্টেম আছে? আচ্ছা, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, উত্তরটি পেয়ে যাবেন। উনি জানতে চাইছেন ওনার মর্টগেজ রেট কমানোর সুযোগ আছে জি, কিনা। আমি শুনেছি। ওনার ক্ষেত্রে আনফর্চুনেটলি আইনটা, যে হ্যাম্পের যে আইন আছে 2%-এ চলে যাওয়ার, এটা অ্যাপ্লিকেবল হবে না। কারণ আইনটাতে বলা আছে যে লোনগুলো অরিজিনেট করেছে 2009 সালের ডিসেম্বর মাসের আগে, সেই লোনগুলোর ক্ষেত্রে এই হ্যাম্পের অনুযায়ী 2% রেটটা অ্যাপ্লিকেবল হবে। ওনার এই রেটটা কি অ্যাডজাস্টমেন্ট রেট মর্গেজ, ইআরএম বলা যায় না, এটা অন্য কিছু? এটা নোট না দেখলে আমি বলতে পারবো না। মনে হয় আমার এটা ফিক্সড রেট মর্টগেজ, কিন্তু ওনার নোটের একদম নিচে হাতের বাঁয়ে লেখা আছে যে এটা ফিক্সড রেট কিনা বা অ্যাডজাস্টেবল রেট কিনা। যদি অ্যাডজাস্টেবল রেট হয়ে থাকে সেক্ষেত্রে কি সম্ভব? সেই ক্ষেত্রে ওনাকে অনেকগুলো ধাপ পার হতে হবে। নাম্বার 1 ধাপ হচ্ছে যে ওনাকে হয়তো মর্টগেজ পেমেন্ট অনেক ক্ষেত্রেই উনি অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি উনি কোয়ালিফাই করেন, কিন্তু ওই ক্যাপটা আছে যে 2009 সালের আগে অরিজিনেট করতে হবে লোনটাকে। আচ্ছা, তা না হলে এটা এখনই হচ্ছে না। উনি হয়তো বা হ্যাম্পের আন্ডারে পড়বেন না, কিন্তু ইন্টারনাল মডিফিকেশন যদি মর্টগেজ কোম্পানি দিতে থাকে কোনো, সেটার আন্ডারে হয়তো পড়তে পারেন। কারণ ডিস্ট্রেসড যে হোমগুলো, এই পর্যায়টা হচ্ছে 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত ধরছে সরকার। সেই জন্য তারা 2009 সালের ডিসেম্বর মাস পর্যন্ত একটা টাইম লিমিট করেছে। এর পরের লোনগুলোকে তারা ধরছে যে এগুলো ঠিকভাবেই করা হয়েছে, এই লোনগুলোতে আর অত সমস্যা থাকবে বলে তারা মনে করেননি। সেই জন্য ক্যাপটা ওখানে আছে, আর যে 2009-এর ডিসেম্বরের পরের লোনগুলোর ক্ষেত্রে হ্যাম্পটা অ্যাপ্লাই হবে না, এবং 2% হয়তো নাও হতে পারে, ইন্টারনাল মডিফিকেশন হতে পারে, হ্যাম্পটা হবে না। ধন্যবাদ মিস্টার হাবিব। প্রিয় দর্শক, আশা করছি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। আমরা আশা করব আপনারা আপনাদের এই ধরনের প্রশ্নগুলো আরো করে আমাদের অনুষ্ঠানকে আপনাদের জন্য আরো বেশি সার্ভিস দেওয়ার সুযোগ করে দিবেন। মিস্টার হাবিব, আমরা এরপরে যেটি জানতে চাইবো যে আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেকেই একটি বাড়িতে আমরা অনেক দিন ধরে থাকি এবং এরপরে যদি কোনো কারণে ল্যান্ডলর্ড আমাদের এভিক্ট করতে চায়, সেটা আমাদের কিভাবে রিঅ্যাক্ট করা উচিত? যদি এভিক্ট করতে চায় নিউ ইয়র্কে, তাহলে আপনার এক ধরনের মামলা করতে হয় আসলে। হাউজিং কোর্টে গিয়ে 30 দিনের একটা নোটিশ দিতে হয়, এবং দিয়ে যদি কোনো লিজ না থাকে তারপরে মামলা ফাইল করতে হয়। সাধারণত যদি এটা 1 ফ্যামিলি বা 2 ফ্যামিলি বাড়ি হয়, তাহলে পরে
ভাড়াটিয়ার অধিকার একটু কম, তাদেরকে বের হয়ে যেতে হবে। এবং যদি ভাড়াটিয়ারা ভাড়া দিতে থাকেন তাহলে অনেক ক্ষেত্রেই কোর্টের অধিকার আছে একজন ভাড়াটিয়াকে 6 মাস পর্যন্ত সময় দেওয়ার, জাজমেন্ট যেদিন হয় সেদিন থেকে। এমন হতে পারে আপনি বললেন যে আমি বের হব না, তখন একটা মামলা হয়তো 2 মাস চলবার পরে ট্রায়াল হলো, ট্রায়াল হওয়ার পরে জাজ হয়তো বলল যে ঠিক আছে এই ভদ্রলোক তো বাড়ি খুঁজে পাচ্ছে না, আমি ওনাকে আরও 6 মাস সময় এক্সট্রা দিতে চাই, তবে তাকে ভাড়া দিতে হবে। এভাবে অনেক সময় হয় যে একজন ভাড়াটিয়া হয়তো 6 মাস থেকে 9 মাস বা 12 মাস পর্যন্ত সময় পেতে পারে, কিন্তু এক ফ্যামিলি বা 2 ফ্যামিলি বাড়ি হলে তাকে আলটিমেটলি বার হয়ে যেতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের এই ধরনের কমপ্লেনগুলো শোনা যায় অনেক সময় যে ল্যান্ডলর্ড চেক অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না, ক্যাশ চাইছেন। এটার কনসিকুয়েন্সটা কি এবং কেন? আমি মনে করি কোনো সময়ই ক্যাশ কোনো টাকা কাউকে দেওয়া উচিত না, কারণ নিউ ইয়র্কের কোর্টে যদি একজন ভাড়াটিয়ে বিরুদ্ধে কোনো রকমের মামলা হয় তাহলে পরে বলে যে বার্ডেন টু প্রুভ পেমেন্ট, আমি যে টাকা দিয়ে যাচ্ছি নিয়মিত এটা প্রমাণ করবার দায়িত্ব হচ্ছে ভাড়াটিয়ার উপরে। এক্স্যাক্টলি। তো আমি যদি ক্যাশ পয়সা কাউকে দেই আমি হয়তো প্রমাণ করতে পারবো না। সো আমি মনে করি যদি কেউ ক্যাশ দেন তাহলে অবশ্যই আপনি একটা রসিদ নেবেন ল্যান্ডলর্ডের কাছ থেকে যে ঠিক আছে আমি আপনাকে ক্যাশ দিচ্ছি কিন্তু আমি একটা লিখিত আপনার সিগনেচার করা এবং কোন মাসের জন্য আমি ভাড়া দিচ্ছি এরকম একটা লিখিত রসিদ চাই প্রত্যেক মাসের জন্য। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে অনুষ্ঠান শেষ করব আমরা। আমাদের কমিউনিটিতে আমরা অনেকেই হয়তো খুব বাধ্য হয়ে হয়তো বা অন্য কোনো কারণে বেসমেন্টে অনেক সময় থাকতে দেখা যায়। তো যে বা যিনি বেসমেন্টে থাকেন তার লিগ্যাল রাইটটা কি আছে কিনা? তার রাইট অফ লিগ্যাল রেমেডি, তার লিগ্যাল রাইট হচ্ছে বেসমেন্টে যদি ভাড়া দেন কোনো ল্যান্ডলর্ড তাহলে পরে সাধারণত মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা দেখি 1 ফ্যামিলি বা 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি বাড়ি বেসমেন্ট বা অ্যাটিক ভাড়া দেওয়া হয়। একজন লয়ার হিসাবে আমি বলতে পারি বেসমেন্টে যিনি থাকেন বা অ্যাটিকে যিনি থাকেন অনেকটা সময় যদি কোর্টে কখনো মামলা ওঠে ফ্রি হয়তো থাকতে পারবেন 6 মাস বা 8 মাস, কারণ বেসমেন্ট এগুলো হচ্ছে ইললিগাল, অ্যাপার্টমেন্ট অ্যাটিকও হচ্ছে ইললিগাল যদি 1 ফ্যামিলি বা 2 ফ্যামিলি বাড়ি হয়। টেনেন্ট হিসেবে আমারও কোনো রাইট নেই, অ্যাজ সাচ কোনো রাইট নেই, আমাকে বের করে দেবে, আমি 6 থেকে 7 মাস বা 8 মাস ওখানে ফ্রি হয়তো রয়ে যেতে পারছি। কিন্তু ল্যান্ডলর্ডদের জন্য এটা খুবই রিস্কি। অনেক সময় টেনেন্টরা কমপ্লেন করে দেয় ডিপার্টমেন্ট অফ বিল্ডিংয়ে, যদি তারা কমপ্লেন করে দেয় তাহলে অনেক পরিমাণ টাকা ভায়োলেশন আসতে পারে। ধন্যবাদ মিস্টার হাবিব আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি আমাদের আরো কোনো এক অনুষ্ঠানে কোনো একটি এপিসোডে আপনাকে আমরা আবার আমাদের মাঝে চাইবো, আপনার ব্যস্ততার মাঝেও। ধন্যবাদ দর্শককে। টাইম টিভি প্রিয় দর্শক, ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে। আপনারা যারা এই অনুষ্ঠান দেখেছেন, যারা অনুষ্ঠানের থেকে বিন্দুমাত্র উপকৃত হয়েছেন, আপনাদের কাছ থেকে আমরা ফিডব্যাক চাইবো। প্রোগ্রামের যে সম্বন্ধে যে কোনো মতামত আপনারা আমাদের জানাতে পারেন ফোনে অথবা ইমেইলে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমি ব্যারিস্টার আফতাব আহমেদ আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আবার কোনো এক সময় দেখা। আল্লাহ হাফেজ।